হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 46 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে এবং এর আগে 45টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। এবং তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সহজই স্টাডি আমাদের টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে সৃষ্ট নদীটি কোনটি? তাহলে ফার্স্ট কোশ্চেনে কী বলা হয়েছে? কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে সৃষ্ট নদীটি কোনটি? কাবেরী, কৃষ্ণা, মহানদী, গোদাবরী। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো 1 নম্বর প্রশ্নের জন্যে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে কাবেরী। কাবেরী নদীটি কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে সৃষ্টি হয়েছে। কৃষ্ণা মনে রাখবে এখানে পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর থেকে। পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর থেকে সৃষ্টি হয়েছে। মহানদী মনে রাখবে ছত্তিশগড়ের রায়পুর জেলার সিয়াওয়ার উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে মহানদী। এবং গোদাবরী হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চভূমি থেকে গোদাবরী নদীটি সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন, দাঁত দুর্বল হয়ে যায় এবং অত্যাধিক ক্ষয়ে যায় নিচের কোনটির কারণে? ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ক্লোরিন, ফ্লুওরিন। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। দাঁত দুর্বল হয়ে যায় এবং অত্যাধিক ক্ষয়ে যায় কোনটির কারণে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্লুওরিন। ফ্লুওরিনের কারণে দাঁত দুর্বল হয়ে যায় এবং অত্যাধিক ক্ষয়ে যায়। ম্যাঙ্গানিজ মনে রাখবে এখানে রক্তনালী দুর্বল হয়ে পড়ে। রক্তনালী দুর্বল হয়ে পড়ে। সেলেনিয়াম পেশির ব্যথা বেদনা হয়। ব্যথা বেদনা। এবং ক্লোরিন হচ্ছে ক্ষুধামান্দ, পেশির খেঁচুনি, এগুলি হয়ে থাকে ক্লোরিনের জন্যে। পেশির খেঁচুনি। নেক্সট প্রশ্ন, স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলে? সমমেল, উপসুর, মূল সুর, কোনোটাই নয়। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলে? মূল সুর। স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে বলা হয় মূল সুর। 4 নম্বর প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, সুরেশচন্দ্র ব্যানার্জি, রাজেন্দ্র প্রসাদ।
তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সার্ভেন্ট অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। এছাড়াও মনে রাখবে, গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজির রাজনৈতিক গুরু ছিল। গান্ধীজির রাজনৈতিক গুরু। দাদাভাই নৌরোজি এখানে মনে রাখবে, গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো, গ্র্যান্ড ওল্ড ম্যান। এছাড়াও মনে রাখবে, ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্রটি প্রকাশিত করেছিল। ভয়েস অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরের বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে সেটি কোনটি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে আইনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে সেটি হচ্ছে আইনোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতি ছিলেন কত খ্রিস্টাব্দে? 1924 খ্রিস্টাব্দে বেলগাঁও অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী। পট্টভি সীতামারাইরা মনে রাখবে এখানে। স্বাধীনতা লাভের পর জয়পুর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন হচ্ছে পট্টভি সীতারামাইরা। জয়পুর অধিবেশন মনে রাখবে। জয়পুর অধিবেশন কত খ্রিস্টাব্দে? 1948 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর। সুভাষচন্দ্র বসু মনে রাখবে 1938 খ্রিস্টাব্দে এবং 1939 খ্রিস্টাব্দে। এই দুটি অধিবেশনে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হন। 1938 খ্রিস্টাব্দে মনে রাখবে হরিপুরা অধিবেশন, হরিপুরা অধিবেশন এবং 1939 খ্রিস্টাব্দে হচ্ছে ত্রিপুরা অধিবেশন। এই দুটি অধিবেশনে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হন। নেক্সট প্রশ্ন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থটি কোনটি? হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, পিনিয়াল। তাহলে 7 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি কোনটি? তা সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 7 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হবে হাইপোথ্যালামাস। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হচ্ছে হাইপোথ্যালামাস। 8 নম্বর প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম? রাজশেখর বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। তো সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে? অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। রাজশেখর বসু এখানে মনে রাখবে পরশুরাম। পরশুরাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা। হাবু শর্মা। এবং কাজী নজরুল ইসলাম হচ্ছে ব্যাঙাচি। ব্যাঙাচি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। নিচের কোন সংবাদপত্রটি সন্তোষ সিং প্রতিষ্ঠা করেছিলেন? ইয়ং ইন্ডিয়া, দি পেশোয়া, মুকনায়ক, কীর্তি। সঠিক অ্যান্সারটি কী হবে 9 নম্বর প্রশ্নের জন্য? সন্তোষ সিং নিচের কোন সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিলেন? সকলেই অ্যান্সার করতে থাকো। কীর্তি। এই সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিলেন সন্তোষ সিং। ইয়ং ইন্ডিয়া কে করেছিল এই সংবাদপত্রটি? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া এই সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেন। দি পেশোয়া মনে রাখবে অজিত সিং। অজিত সিং। মুকনায়ক হচ্ছে বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর। দশ নম্বর প্রশ্ন, ইকতা প্রথা কে প্রবর্তন করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, নাসিরুদ্দিন মাহমুদ শাহ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ। ইকতা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিশ। এছাড়াও মনে রাখবে ইলতুৎমিশ সম্পর্কে, তিনি দাস বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। দাস বংশের শ্রেষ্ঠ শাসক। শ্রেষ্ঠ শাসক। টঙ্কা জিতল মুদ্রা আবিষ্কার করেন। টঙ্কা ও জিতল মুদ্রা আবিষ্কার করেন। চল্লিশ চক্র গঠন করেন। চল্লিশ চক্র গঠন করেন। নেক্সট প্রশ্ন, টেকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? টেকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন ই এর। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টেকোফেরল। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। ভিটামিন ডি মনে রাখবে এখানে ক্যালসিফেরল। ক্যালসিফেরল। এবং ভিটামিন কে ফাইলোকুইনন। ফাইলোকুইনন। 12 নম্বর প্রশ্ন, গ্রাফ কিসের লার্ভা? পতঙ্গ, স্পঞ্জ, ক্রাস্টেসিয়া, ঘুবড়ে পোকা। গ্রাফ কিসের লার্ভা? তাহলে সকলে অ্যান্সার করতে থাকো।
তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 12 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে গুবরে পোকা। গুবরে পোকার লার্ভা হচ্ছে গ্রাফ। হুড্রু জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? শরাবতী, কাবেরী, সুবর্ণরেখা, বিহাদ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? হুড্রু জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, সহজই স্টাডি টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 13 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে সুবর্ণরেখা নদীর উপর। সুবর্ণরেখা নদীর উপর হুড্রু জলপ্রপাতটি অবস্থিত। শরাবতী এখানে মনে রাখবে। যোগ জলপ্রপাতটি অবস্থিত। যোগ জলপ্রপাত, যোগ জলপ্রপাতটি অবস্থিত শরাবতী নদীর উপর। কাবেরী শিব সমুদ্রম, শিব সমুদ্রম। বিহাদ হচ্ছে চাচাই জলপ্রপাত। চাচাই জলপ্রপাতটি বিহাদ নদীর উপর অবস্থিত। 14 নম্বর প্রশ্ন, ঋষভনাথের প্রতীক চিহ্ন কি ছিল? হরিণ, কচ্ছপ, ষাঁড়, সিংহ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? ঋষভনাথের প্রতীক চিহ্নটি কি ছিল? ষাঁড়। ঋষভনাথের প্রতীক চিহ্ন ছিল ষাঁড়। হরিণ কার প্রতীক চিহ্ন ছিল? শান্তিনাথ, মনে রাখবে। শান্তিনাথের প্রতীক চিহ্ন ছিল হচ্ছে হরিণ। কচ্ছপ হচ্ছে মণিসুব্রত। মণিসুব্রতের প্রতীক চিহ্ন কচ্ছপ এবং সিংহ হচ্ছে মহাবীরের। মহাবীরের প্রতীক চিহ্ন ছিল সিংহ। নেক্সট প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? মটর গাছে, সুন্দরী গাছে, গরান গাছে, ফণিমনসা গাছে। কোন গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়? গরান গাছে। গরান গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। সাংবাদিকতার ক্ষেত্রে নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার, অ্যাবেল পুরস্কার, গ্র্যামি পুরস্কার, পুলিৎজার পুরস্কার। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? 16 নম্বর প্রশ্নের জন্য সকলে অ্যান্সার করতে থাকো। সাংবাদিকতার ক্ষেত্রে নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়? সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে পুলিৎজার পুরস্কার। সাংবাদিকতার ক্ষেত্রে যে পুরস্কারটি দেওয়া হয় সেটি হচ্ছে পুলিৎজার পুরস্কার। কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান ক্ষেত্রে। বিজ্ঞান ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কারটি দেওয়া হয়। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গণিতে। গণিতে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় এবং গ্র্যামি পুরস্কার হচ্ছে সঙ্গীত ক্ষেত্রে। সঙ্গীত ক্ষেত্রে গ্র্যামি পুরস্কারটি দেওয়া হয়।
17 নম্বর প্রশ্ন, খেরওয়ারি হুল বলতে কি বোঝায়? চুয়াড় বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, পাইক বিদ্রোহ, নীল বিদ্রোহ। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? খেরওয়ারি হুল বলতে কি বোঝায়? সাঁওতাল বিদ্রোহ। খেরওয়ারি হুল বলতে বোঝায় সাঁওতাল বিদ্রোহ। নাথুলা পাস কোন দুটিকে সংযোগ করে? হিমাচল প্রদেশ ও তিব্বত, জম্মু ও শ্রীনগর, সিকিম ও চীন, শ্রীনগর ও লে। কোন দুটিকে সংযোগ করে নাথুলা পাস? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি কি হবে? সিকিম ও চীন। সিকিম ও চীন যে সংযোগ করে সেটি হচ্ছে নাথুলা পাস। হিমাচল প্রদেশ ও তিব্বত মনে রাখবে এখানে শিবকিলা, শিবকিলা। জম্মু ও শ্রীনগর হচ্ছে বানিহাল, বানিহাল। এবং শ্রীনগর ও লে হচ্ছে জজিলা পাস। জজিলা পাস শ্রীনগর ও লের মধ্যে সংযোগ করে এবং নাথুলা পাস হচ্ছে সিকিম ও চীনের ভিতরে সংযোগ করে। অ্যাশেজ শব্দটি কোন খেলার সাথে জড়িত? বাস্কেটবল, হকি, ক্রিকেট, ফুটবল। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে জড়িত? ক্রিকেট খেলার সাথে। অ্যাশেজ শব্দটি কোন খেলার সাথে জড়িত? ক্রিকেট খেলার সাথে অ্যাশেজ শব্দটি জড়িত। কুড়ি নম্বর প্রশ্ন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, অজাতশত্রু, নাগদশক। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। বিম্বিসার বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন এবং তিনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা ছিলেন হচ্ছে বিম্বিসার। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে হর্ষঙ্ক বংশের। হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে অজাতশত্রু। শ্রেষ্ঠ শাসক অজাতশত্রু হচ্ছে শ্রেষ্ঠ শাসক এবং শেষ শাসক হচ্ছে নাগদশক। হর্ষঙ্ক বংশের শেষ শাসক নাগদশক। 21 নম্বর প্রশ্ন, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় নিচের কোনটি? ক্লোরিন, সালফার, ফসফরাস, সিলিকন। কোনটি পার্লারে ব্যবহার করা হয় চুল বিন্যস্ত করার জন্যে? সালফার। চুল বিন্যস্ত করার জন্য যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সালফার। কলহান রচিত গ্রন্থটির নাম কি? মুদ্রা রাক্ষস, কিতাব উল রাহেলা, কিতাব উল হিন্দ, রাজতরঙ্গিনী।
তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে। কলহান রচিত গ্রন্থটির নাম কি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে রাস তরঙ্গিনী। কলহান রচিত গ্রন্থটির নাম হচ্ছে রাস তরঙ্গিনী। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত, মনে রাখবে, বিশাখ দত্তের রচিত গ্রন্থটির নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। কিতাবুল রহেলা কে রচনা করেন? ইবন বতুতা। ইবন বতুতা কিতাব উল রাহেলা এই গ্রন্থটি রচনা করেন। কিতাবুল হিন্দ মনে রাখবে এখানে আল বেরুনি। আল বেরুনি। হিমালয় উৎপত্তি হয়েছে ভারত মহাসাগর, টেথিস মহিখাত, হার্সিয়ান মহিখাত, উপরের কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 23 নম্বর প্রশ্নের জন্য? সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। টেথিস মহিখাত। তাহলে হিমালয় উৎপত্তি হয়েছে কোথা থেকে? টেথিস মহিখাত। অন্ধ্রপ্রদেশে কোন উপত্যকাটি দেখা যায়? নুব্রা, সাইলেন্ট ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আরাকু। তাহলে কোন উপত্যকাটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখা যায়? সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে। আরাকু। আরাকু উপত্যকাটি অন্ধ্রপ্রদেশে দেখা যায়। নুব্রা উপত্যকাটি কোথায় দেখা যায়? কোন রাজ্যে? লাদাখে। লাদাখে নুব্রা উপত্যকাটি দেখা যায়। সাইলেন্ট ভ্যালি এখানে মনে রাখবে কেরালাতে দেখা যায়। কেরালাতে সাইলেন্ট ভ্যালি দেখা যায়। ভ্যালি অফ ফ্লাওয়ার্স হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখা যায়। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি কোনটি? লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা, তামা। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি কোনটি? তামা। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হচ্ছে তামা। নিম্নলিখিত কোনটি একটি পলিমরফিক প্রজাতি? পিঁপড়ে, গরিলা, মাকড়সা, কেঁচো। সঠিক অ্যান্সারটি কী হবে 26 নম্বর প্রশ্নের জন্য? নিম্নলিখিত কোনটি একটি পলিমরফিক প্রজাতি? সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে। পিঁপড়ে। পলিমরফিক প্রজাতি হলো পিঁপড়ে। আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? মস্কো, খার্তুম, সিওল, ডাবলিন। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে।
ডাবলিন। আয়ারল্যান্ডের রাজধানীর নাম ডাবলিন। মস্কো কোন দেশের রাজধানী? রাশিয়া। রাশিয়ার রাজধানীর নাম হলো মস্কো। খার্তুম মনে রাখবে এখানে। সুদানের রাজধানীর নাম, সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্তুম। সিওল হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হলো সিওল। 28 নম্বর প্রশ্ন, মাইসোর প্রাসাদটি কোন রাজবংশের বাসভবন ছিল? ওদেয়ার রাজবংশ, পাল রাজবংশ, বুন্দেলা রাজবংশ, চান্দেলা রাজবংশ। তাহলে কোন রাজবংশের বাসভবন ছিল মাইসোর প্রাসাদটি? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 28 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে ওদেয়ার রাজবংশ। মাইসোর প্রাসাদটি ওদেয়ার রাজবংশের বাসভবন ছিল। নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়? লেগুন, চুত্তি, মেন্ডার, গিরিখাত। এটি তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল যে নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 29 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে চুত্তি। নর্মদা নদীর নিম্নলিখিত যে ভূমিরূপের মধ্যে প্রবাহিত হয় সেটি হচ্ছে চুত্তি। 30 নম্বর প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? আর্কিওপটেরিক্স, পেরিপেটাস, অক্টোপাস, প্ল্যাটিপাস। 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে। এবং এই ছিল আমাদের 30টার মতো কিছু জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সহজই স্টাডি টেলিগ্রাম চ্যানেল, এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং নানা ধরনের তথ্য পেতে থাকবে সেখান থেকে। এবং আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।